এ ড্রিমার্স টেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ পাঠ করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বামুনের মেয়ে। আজ থাকছে দ্বিতীয় পর্ব, আর পাঠে আপনাদের সাথে আছি আমি পংক্তি পরিমল। চাটুর্যে দাদা সেদিন শুনে অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটা নাকি তার বাপ লেখাপড়া শিখুচ্ছে। তারা কি করছে কি? মানা করে দে, মানা করে দে, মেয়ে ছেলে লেখাপড়া শিখলে যে একেবারে গোল্লায় যাবে। জগদ্ধাত্রীর ভয়ের পরিসীমা রইল না। কহিলেন, চাটুর্যে মামা বুঝি বলেছিলেন? বলবে না, সে হলো সমাজের মাথা, গায়ের একটা জমিদার। তার কানে আর কোন কথাটা না ওঠে বল? এই তো আমারও, ধর না কেন, বুড়ো হতে চললুম, লেখাপড়ার তো ধার ধারি নিয়ে, কিন্তু কোন শাস্ত্রটা না জানি বল। কারো বাপের সাধ্য আছে বলে রাশি বাম্মি একটা অস্বাস্থ্যর কাজ করেছে? এই যে মেয়েটা ছাগল দড়ি ডিঙোবে মাত্র শিউরে উঠে বললুম, ওলো ছুরি করলি কি? আজ যে মঙ্গলবারের বারবেলা। কই কোনো পণ্ডিত আছে বলে যাক দেখি, না এতে কোনো দোষ নেই? তা হবার জো নেই মা, আমার বাপ মায়ের কাছে শিক্ষে পেয়েছিল, কিন্তু ডাক দেখি তোমার লিখিয়ে পড়িয়ে মেয়েকে কেমন বলতে পারে। জগদ্ধাত্রী নিঃশব্দে ত্রুটি স্বীকার করিয়া কহিলেন, একটু বসলে হতো না মাসি? না মা, বেলা হয়ে গেছে, আরেকদিন আসবো। নে খেদি, বাড়ি চল। এই বলিয়া নাতনিকে অগ্রবর্তী করিয়া কয়েক পথ চলিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ জগ, অমন পাত্রটি হাতছাড়া করলি কেন বলতো দেখি? না, হাতছাড়া ঠিক নয়, তবে কিনা ঘর বাড়ি কিছু নেই, বয়স হয়েছে, তোমার জামাইয়ের যে মতো হয়, তোমার জামাইয়ের যে মত হয় না। রাসমণি বিস্ময়ে থমকিয়া দাঁড়াইলেন, বলিলেন, শোন কথা একবার। বলি, তার ঘর নেই, তোর তো আছে। তোর আর ছেলেও নেই, মেয়েও নেই যে তার জন্য ভাবনা। এক মেয়ে, সে মেয়ে জামাই নিয়ে ঘর করতিস, সে কি অমন্দ হতো বাছা? আর বয়স, কুলিনের ছেলের 40-42 বছর বয়স, কি আবার এমন একটা বয়স? রসিকপুরের জয়রাম মুখুর্জের দৌত্তুর। তার আবার বয়সের খোঁজ কে করে জগ? তাছাড়া মেয়ের বয়সের দিকেও একবার থাকা দেখিনি। আরও গড়িমসি করবি তো বিয়ে দিবি কবে? শেষে কি তোর ছোট পিসির মতো চিরকাল থুব্র রাখবি? জগদ্ধাত্রী সলজ্জভাবে কহিলেন, আমি তো তাই বলি মাসি, কিন্তু মেয়ের বাপ যে একেবারে। কথাটাকে সম্পূর্ণ করিতে দিবার ধৈর্য রাসমণির রহিল না। জ্বলিয়া উঠিয়া বলিলেন, মেয়ের বাপ বলবে না কেন? আহা, তার নিজের যেন কত ঘর বাড়ি জমিদারি ছিল। হাসালি বাপু তোরা। তাছাড়া ওই অরুণদের বৈঠকে দিনরাত বসা দাঁড়ানো গান বাজনা করা শুনি হুঁকো পর্যন্ত চলে নাকি? চলে যাচ্ছে, ও কথা সে বলবে না তো চাটুর্যে দাদা কি বলবে? হদ্দ করলি জগ। কিন্তু তাও বলে দিচ্ছি বাছা, ঘরবর যখন মিলেছে তখন না না করে দেরি করে শেষকালে অতি লোভে তাঁতি নষ্ট করিস নে। তোর ছোট পিসি গোলাপি থুবড়ো হয়ে মলো, তোর বাপের বড় মেজো 2 পিসিরই বিয়ে হলো না। আর তোমার কি সময়ে বিয়ে হতো বাছা, যদি না তোমার বাপ মা কাশিতে গিয়ে পড়তো? বেআইন কাশি বাসিনি, কামড় কোমর নেই, জামাই স্কুলে পড়ছে, ঘর বর যাই মিলে গেল অমনি ধা করে তোদের দুহাত এক করে দিয়ে মেয়ে জামাই নিয়ে দেশের লোক দেশে ফিরে এলো। ভাঙচির ভয়ে বিয়ের আগে কাউকে খবরটুকু পর্যন্ত দিল না। তা ভালোই করেছিল, নইলে বিয়েই হতো কিনা তাই বা কে জানে। নে খেদি, চল। জয়রাম মুখুর্জের নাতি, তার আবার ঘর বাড়ি, তার আবার বয়স, তার আবার কালো ধলো, কালো কালে 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 কতই শুনবো। নে বাছা, আর দেরি করিস নে, কাপড় চোপড় কাচতে, সন্ধ্যা দিয়ে আন্নিকমালা সারতে আজ দেখছি 1 প্রহর রাত হয়ে যাবে। কিন্তু তাও বলি বাপু, খ্রিস্টেন ফিস্টেনকে বাড়িতে ঢুকতে দেওয়া, মেয়ের সঙ্গে হাসি তামাশা করতে দেওয়া ভালো নয়। কথাটা ডিরি হয়ে গেলে মেয়ের পাত্তর পাওয়া ভার হবে বাছা। নে না খেদি, চল না, পরের কথা পেলে তুই আর নড়তে চাস নে দেখি। বকিতে বকিতে নাতনিকে অগ্রবর্তী করিয়া রাসমণি প্রস্থান করিতেছিলেন।
জগদ্ধাত্রী শঙ্কিত বিরস মুখে কিছুক্ষণ সেদিকে চাইয়া থাকিয়া হঠাৎই যেন তাহার চমক ভাঙিয়া গেল। কহিলেন, ওমা খেদি, একটু দাঁড়া দেখি বাছা। ক্ষেত থেকে কাল এক ঝুড়ি নতুন মুক্তাকেশী বেগুন আর একটা কচি নাও এসেছিল। তার গোটা কতক আর নাওয়ের এক ফালি সঙ্গে করিয়ে নিয়ে যা দেখি মা, আমি চট করে এনে দেই। এই বলিয়া তিনি দ্রুত পদে বাটির দিকে যাইতেছিলেন। রাসমণি পুলকিত বিস্ময়ে বলিয়া উঠিলেন, ও মা, বেগুন বুঝি এরই মধ্যে উঠল? বলিয়াই কণ্ঠস্বর এক মুহূর্তে খাটো করিয়া নাতনিকে কহিলেন, ওলো খেদি, মুখপোড়া মেয়ে ঠুটোর মতো দাঁড়িয়ে রইল, সঙ্গে সঙ্গে জানা। এবং পরক্ষণেই তাহাকে পিছন হইতে ডাকিয়া কহিলেন, ছুটে আসিস খেদি, আমি ততক্ষণে একটু এগোই। সম্মুখের একটা দাওয়ায় বসিয়া সন্ধ্যা নিবিষ্ট চিত্তে সেলাই করিতেছিল। জগদ্ধাত্রী আহ্নিক সারিয়া পূজার ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষণকাল কন্যার প্রতি একদৃষ্টে চাহিয়া থাকিয়া বলিলেন, সকাল থেকে কি অত সেলাই হচ্ছে সন্ধে? বেলা যে দুপুর বেজে গেছে, নাওয়া খাওয়া করবি নে? পরশু সবে পথ্যি করেছিস, আবার কিন্তু পিত্তি পরে অসুখ হবে, তা বলে দিচ্ছি। সন্ধ্যার দাঁত দিয়া বাড়তি সুতাটা কাটিয়া ফেলিয়া কহিল, বাবা যে এখনো আসেনি মা। তা তো জানি, কেবল বিনি পয়সায় চিকিৎসা সারতে কত বেলা হবে সেইটি জানি নে। আর বেশ তো, আমি তো আছি, তোর উপসে করে থাকার দরকার কি? সন্ধ্যা নীরবে কাজ করিতে লাগিল, জবাব দিল না। মা প্রশ্ন করিলেন, সেলাইটা কিসের হচ্ছে শুনি? মেয়ে অনিচ্ছুক অস্ফুষ্ট কণ্ঠে কহিল, এই দুটো বোতাম পরিয়ে দিচ্ছি মা। তা জানি মা, জানি, নইলে আমার কাপড়খানা সেরে রাখতে বসেছিস কিনা তা জানতে জিজ্ঞেস করিনি। কিন্তু কি বাপ সোহাগী হয়েছিস সন্ধে, যেন পৃথিবীতে ও আর কারো নেই। কোথাও একটা বোতাম নেই, কোথায় কাপড়ের কোণে একটু খোঁচা লেগেছে, কোন পিরানটায় একটু দাগ ধরেছে, জুতো জোড়াটায় কোথায় একরতি সেলাই কেটেছে, এই নিয়েই দিবারাত্রির আছিস। ও ছাড়া সংসারের আর কোনো কাজ নেই তোর? সন্ধ্যা মুখ তুলিয়া একটু হাসিয়া কহিল, বাবার যে কিছুই নজরে পড়ে না মা। জবাব শুনিয়া মা খুশি হইলেন না, বলিলেন, পড়বে কি করে, বিনে পয়সায় ডাক্তারিতে সময় পেলে তো? বলি, দুলে মাগিরা গেল? যাবে বই কি মা, কিন্তু সে কবে? ছোঁয়া নেপা করে জাত জন্ম গুছে গেলে তারপরে আবার যে বড় সুতো পরাচ্ছিস, উঠবি নে বুঝি? তুমি যাও না মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই অসুখ শরীরে যা ইচ্ছে তুই কর গা মা। তোমাদের দুজনের সঙ্গে বকতে বকতে আমার মাথা গরম হয়ে গেল। সংসারে আর আমার দরকার নেই। এইবার আমি শাশুড়ির কাছে গিয়ে কাশিবাস করব, তা কিন্তু তোমাদের স্পষ্ট করে আমি জানিয়ে দিচ্ছি। এই বলিয়া জগদ্ধাত্রী ক্রোধ ভরে একটা পিতলের কলসি তুলিয়া খিড়কির পুকুরের দিকে দ্রুতপদে চলিয়া গেলেন। সন্ধ্যা আনতমুখে মুখ টিপিয়া শুধু একটু হাসিল, জননীর কোনো কথার উত্তর দিল না। তাহার সেলাই প্রায় শেষ হইয়াছিল। সূচ সুতা প্রভৃতির এখনকার মতো একটা ছোট সাবানের বাক্সে গুছাইয়া রাখিয়া উঠিবার উপক্রম করিতেছিল। তাহার পিতার শোরগোলে চমকিয়া মুখ তুলিল। তিনি সদাই ব্যস্ত, এইমাত্র বাড়ি ঢুকিয়াছেন। হাতে একটা হোমিওপ্যাথি ওষুধের ছোট বাক্স আর বগলে চাপা কয়েকখানা ডাক্তারি বই। মেয়েকে দেখিয়াই বলিয়া উঠিলেন, সন্ধে, উঠতো মা, চট করে আমার বড় ওষুধের বাক্সটা একবার দে। কি যে করি কিছুই ভেবে পাইনে এমনি মুশকিলের মধ্যে। সন্ধ্যা তাড়াতাড়ি উঠিয়া পিতার বাক্স ও বইগুলা লইয়া একধারে রাখিয়া দিল। বারান্দার ইতিপূর্বে যে মাদুরখানি পাতিয়া রাখিয়াছিল তাহারই উপরে হাত ধরিয়া বসাইয়া দিয়া পাখার বাতাস করিতে করিতে বলিল, আজ কেন তোমার এত দেরি হলো বাবা? দেরি? আমার কি নাবার খাবার ফুরসত আছে তোরা ভাবিস? যে রোগীটির কাছে না যাব তারই রাগ, তারই অভিমান। প্রিয় মুখুর্জের হাতে এক ফোঁটা ওষুধ না পেলে যেন কেউ বাঁচবে না। ভয় যে নেহাত মিথ্যা তা যদিও বলতে পারি নে, কিন্তু প্রিয় মুখুর্জে তো একটাই, দুটো তো নয়। তাদের বলি, এই ওষুধ না পেলে নন্দমিত্তির লোকটা যা হোক একটু প্র্যাকটিস তো করছে। দু একটা ওষুধ ও যে না দিতে জানে না তা না, কিন্তু তা হবে না। মুখুর্জে মশাইকে নইলে চলবে না। আর তাদেরই বা কি বলি, একটা ওষুধে
সিমটম যদি মুখস্থ করবে, আরও অত সহজ বিদ্যে নয়, অত সহজ বিদ্যে নয়, তাহলে সবাই ডাক্তার হতো, সবাই প্রিয় মুখার্জি হতো। বাবা, জামাটা ছেড়ে ফেলো না। ছাড়ছি মা, এই আজই ধাঁ করে যে পালস সেটিলা দিয়ে ফেললি, প্র্যাকটিস তো করছিস, কিন্তু বল দেখি, দেখি তার অ্যাকশন, দেখি আমার মতো কেমন তুই কণ্ঠস্থ বলে যেতে পারিস। সন্ধে, ধর দেখি মা বইখানা, একবার পালস পালস রেটটা। তোমার আবার বই কি হবে বাবা, আজ খাওয়া দাওয়ার পরে এই ওষুধটা তোমার কাছে পড়ে নেব, দেবে পড়িয়ে বাবা? দেব বই কি মা, দেব বই কি। নকশের সঙ্গে তফাৎটা হচ্ছে তাহলে, ওই বইখানা একবার তোমার পায়ে ততক্ষণ তেলটুকু মাখিয়ে দেই না বাবা, বড্ড বেলা হয়ে গেছে, মা আবার রাগ করবেন। বলিয়া সে আবার উদ্বিগ্ন নেত্রে দেখিয়া লইল তাহার জননী ঘাট হইতে ফিরিতেছেন কিনা, এবং আপত্তি করিবার পূর্বেই তেলের বাটি হইতে খানিকটা তেল লইয়া বাবার পায়ে মাখাইয়া দিল। ইহ, একটু সবুর করলিনি মা, একবার দেখে নিয়ে। আজ কাকে দেখলে বাবা? আচ্ছা, পঞ্চায়েতের ঠাকুরদা? সে বুড়ো বেটা মরবে মরবে মরবে, তুই দেখে নিস সন্ধে। আর ওই পরাণে চাটুর যে, ও হারামজাদার নামে আমি কেস করে তবে ছাড়ব। যে রোগীটি পাবে অমনি তাকে ভাঙচি দিয়ে আসবে। একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না, সে কেন? সে কেবল ওই নচ্ছার বোম্বেটে পাজি উল্লুকের জন্যে। কি করেছে জানিস? পঞ্চার ঠাকুরদাকে যাই একটা রেমেডি সিলেক্ট করে দিয়ে এসেছি, অমনি বেটা পিছনে পিছনে গিয়ে বলেছে, কই দেখি কি দিলে? সন্ধ্যা ক্রুদ্ধস্বরে কহিল, তারপর? তাহার পিতা ততোধিক ক্রুদ্ধস্বরে বলিলেন, বেটা বজ্জাত ডকডক করে সমস্ত শিশটা খেয়ে ফেলে বলেছে, ছাই ওষুধ, এই তো সমস্ত খেয়ে ফেললুম, কই আমার ওষুধ সে খাকতো দেখি। এই বলে না এক শিশি ক্যাস্টর অয়েল দিয়ে এসেছে। তারা বলে, ঠাকুর তোমার ওষুধ যে এক চুমুকে খেয়ে ফেললে তার ওষুধ তুমি খেতে পারো তো তোমার ওষুধ আমরা খাবো, নইলে খাবো না। সন্ধ্যা ভয়ে ব্যাকুল হইয়া বলিল, সে তো তুমি খাওনি বাবা? না, তা কি আর খাই, এতটা বেলা পর্যন্ত বাড়ি ঘুরে ঘুরে বেরোলুম, একটা রোগী জোগাড় করতে পারলুম না। পরাণের নামে আমি নিশ্চয়ই কেস করব, তোকে বললুম সন্ধে। ক্ষোভে অভিমানে সন্ধ্যার চোখে জল আসিতে চাহিল। এই পিতাটিকে সংসারের সর্বপ্রকার আঘাত, উপদ্রব, লাঞ্ছনা, উপহাস, পরিহাস হইতে বাঁচাবার জন্য সে যেন অহরহ তাহার 10 হাত বাড়াইয়া আড়াল করিয়া রাখিত। সজল কণ্ঠে কহিল, কেন তুমি বাবা পরের জন্য রোদে রোদে ঘুরে বেড়াবে? এই বাড়িতেই যে কতজন তোমার ওষুধের জন্য এসে এসে ফিরে গেল। কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল। পল্লীর গরিব দুঃখীরা ওষুধ চাহিতে আসে বটে, কিন্তু সে সন্ধ্যার কাছে, তাহার পিতার কাছে নয়। বাবার কাছেই সে ছোটখাটো রোগের চিকিৎসা করিতে শিখিয়াছিল, এবং তাহার দেয়া ওষুধ প্রায় নিষ্ফল হইত না। কিন্তু গুরুটিকে রোগীরা জমের মতো ভয় করিত, তাই তাহারা সতর্ক হইয়া খোঁজখবর লইয়া এমন সময়ে বাড়িতে ঢুকিত যেন হঠাৎ মুখুজ্জে মশাইয়ের হাতের মধ্যে না গিয়া পড়িতে হয়। ইহা সন্ধ্যা জানিত, কিন্তু বাবার জন্য মিথ্যা বলিতে তাহার বাধিত না। কিন্তু পিতা একেবারে ব্যতিব্যস্ত হইয়া বলিলেন, ফিরে গেল? কে কে, কারা কারা, কতক্ষণ গেল, কোন পথে গেল, নামধাম জেনে নিয়েছিস তো? সন্ধ্যা মনে মনে অতি লজ্জা পাইয়া কহিল, নামে ধামে আমার কি দরকার বাবা, তারা আপনিই আবার আসবে এক্ষণ। আহ, তোদের জ্বালায় আর পারি নে বাপু, নামটা জিজ্ঞেস করতে কি হয়েছিল, এখনই তো আবার ঘুরে আসতে পারতুম। দেরিতে কঠিন দাঁড়াতে পারে, কিছুই বলা যায় না। এখন একটি ফোঁটায় সারিয়ে দিতুম। সন্ধ্যা নীরবে তেল মাখাইতে লাগিল, কিছুই বলিল না। পিতা পুনরায় প্রশ্ন করিলেন, কখন আসবে বলে গেল? বিকেলবেলা হয়তো। দেখো দেখি কিরকম অন্যায়টা হয়ে গেল। ধর যদি কোনো গতিকে নাই আসতে পারে। ওরে ও সন্ধে, বিপনের কাছে গিয়ে পড়ল না তো? পরাণে হারামজাদা তো ওই খোঁজেই থাকে, সে তো এর মধ্যে খবর পায়নি।
না বাপু, আমি আর পারিনি। বাড়িতে কি ছাই দুটি মুড়ি মুরগিও ছিল না? দুটো দুটো দিয়ে কি ঘন্টাখানেক বসিয়ে রাখতে পারতিস নে মা? যা, না বলে দেব। যেটি না দেখব, কে উকি মারছ হে? চলে এসো না। আরে রামময় যে, খোঁড়াচ্ছ কেন বলো দেখি? তাহার সাদর আহ্বান ও কলকণ্ঠে একজন চাষি গোছের মধ্যবয়সী লোক উঠানে আসিয়া দাঁড়াইল এবং একান্ত নিস্পৃহ স্বরে কহিল, আজ্ঞে না, ও কিছু না। কিছু না? বিলক্ষণ দিব্যি খোঁড়াচ্ছ যে। আহ, তেল মাখানোটা একটু রাখ না সন্ধে। কিছু না, অস্পষ্ট আর্নিকা কেস দেখতে পাচ্ছি। না না, তামাশা নয় রামময়। কই দেখি পাটা। পা দেখানো প্রস্তাবে রামময় একটিবার করুণ চক্ষে সন্ধ্যার মুখপানে কটাক্ষে চাহিয়া বলিল, আগে হাঁ, এই পাটা একটু মুচড়ে কাল পড়ে গিয়েছিলুম। প্রিয়বাবু কন্যার প্রতি দৃষ্টিপাত করিয়া একটু হাস্য করিয়া কহিলেন, দেখলি তো সন্ধে, দেখেই বলেছি কি না আর্নিকা? আমরা দেখলেই যে বুঝতে পারি। পড়লে কি করে? আগে ওই যে বললুম, পা মুচড়ে। দরজার পাশেই একটা জল যাবার ছোট নর্দমার উপর থেকে ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলেছিল অন্যমনস্ক অ্যাগনাস এপিস। সন্ধ্যা, মা মনে রাখবে, স্বভাবটাই আসল জিনিস। মহাত্মা হেরিং বলেছেন, অন্যমনস্ক হয়ে। তারপর যাই বাবা, যাই পা বাড়াবো অমনি দুমড়ে পড়ে। থামো, এই যে বললে মোচড়ানো আর দুমড়ানো তো এক নয় রাম। আজ্ঞে না, তা ওই যে পা মুচড়েই পড়ে গেলুম বটে। অন্যমনস্ক, মনে থাকে না, এই ভোলে অ্যাগনস এপিস। তারপর কি আর কি ঠাকুর মশাই, কাল থেকেই বেদনায় পা ফেলতে পারছি নে বলিয়া লোকটা অশ্রুক চোখে একবার সন্ধ্যার মুখের প্রতি চাহিয়া নিঃশ্বাস ফেলিল। সন্ধ্যা তাড়াতাড়ি কহিল, বাবা, বেলা হয়ে যাচ্ছে, একটু আর্নিকা। আহ, থাম না সন্ধে, কেসটা স্টাডি করতে দে না। সিমিলি বস, রেমিডি সিলেক্ট করা তো ছেলে খেলা নয়, বদনাম হয়ে যাবে। তারপরে বলেন, বেদনাটা কিরকম বলো দেখি রামময়। আগে বড্ড বেদনা ঠাকুর মশাই। আহা, তা নয়, কি রকমের বেদনা? ঘর্ষণবত না মর্ষণবোধ, না সূচিবিদ্ধ, না বৃশ্চিক দর্শনবোধ? কনকন করছে না ঝনঝন করছে? আগে হাঁ ঠাকুর মশাই, ঠিক ওই রকম করছে।